স্যারের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। তার মানে স্যার আমাদের ব্যাপারে সব জানে। হয়তোবা। ডাক্তার কি বলেছে? ডাক্তার ওকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ও, আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম ডাক্তারের জন্য, কখন ইসরাতের সাথে দেখা হবে সেজন্য। মনটা ছটফট করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। আপনাদের মাঝে ইমনকে? আমি ইমন। কেন, কি হয়েছে? রোগীর জ্ঞান ফিরেছে আর বারবার আপনার নাম ধরে ডাকছে, আপনি গিয়ে দেখা করে আসুন। ডাক্তার চলে গেল। ইসরাতের পরিবারের সবাইকে কেবিনে ঢুকে গেল। শুধু দাঁড়িয়ে রইলাম আমি আর তানভীর। কিরে ভিতরে যা। কোন মুখ নিয়ে আমি ইসরাতের সামনে দাঁড়াবো? আমি যে ওর কাছে অপরাধী হয়ে গেলাম। তোকে আমি বলেছিলাম যে মেয়েটা তোকে ভালোবাসে অনেক, তারপরেও কেন তুই ওকে বুঝিসনি? সবই আমার ভুল। আর যদি ওর কিছু হয়ে যেত তাহলে কিভাবে নিজেকে ক্ষমা করব? এসব বাদ দিয়ে মেয়েটার কাছে যা, মেয়েটা তোকে ডাকছে। না রে, ওর সামনে আর যাবো না। হয়তো রাগ করে আছে আমার উপর। না এমন, ও তোমার উপর কোনো রাগ করে নাই। পিছনে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছে। ইসরাত কেমন আছে স্যার? ভালো, মোটামুটি। ও তোমাকে ডাকছে। স্যার কিভাবে যাব আমি ওর সামনে? আজ আমার জন্য ওর এই অবস্থা। এইসব কথা বাদ দাও আর ইসরাতের কাছে যাও, ও তোমার অপেক্ষা করছে। এই বলে স্যার আর তানভীর আমাকে কেবিনে ঢুকিয়ে দিল। আমি প্রবেশ করতেই ইসরাতের পরিবার কেবিন থেকে বেরিয়ে গেল। ইসরাত বেডে শুয়ে আছে, মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। আমি কি ওর পাশে বসলাম। ওকে দেখে চোখ দিয়ে অজান্তে পানি বের হয়ে গেল। ও কোনো কথা না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রাখলো। আমার সাথে কথা বলবে না? আজ আমার জন্য তোমার এই অবস্থা, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলার সাথে সাথে ইসরাত আমার দিকে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। ওর স্পর্শ পেয়ে নিজের মনকে সামলে রাখতে না পেরে চোখের জল ছেড়ে দিলাম। ইসরাত শক্ত করে ধরে আছে আমাকে আর কাঁদছে। হে পাগলি, কাঁদছো কেন? ইসরাত আমাকে হঠাৎ ছেড়ে দিল আর আমার দিকে তাকিয়ে রইল। তুমি এসেছো? আমি হয়তো ভাবছি যে চিরতরে তোমাকে না, এমন কথা বলবে না। তুমি আমায় একা ফেলে কোথায় যাবে? তুমি তো আমাকে ভালোবাসো না, তাই আমি কিভাবে তোমার পাশে অন্য মেয়েকে সহ্য করব? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমিও তোমাকে অনেক ভালোবাসি। না, তুমি মিথ্যে বলছো। যদি আমাকে ভালোবাসতে তাহলে আর এভাবে কষ্ট দিতে না। এই বলে ইসরাত মুখটা কুড়িয়ে ফেলল। আমি ইসরাতের থুতনি ধরে মুখটা আমার দিকে ফিরিয়ে আনি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি সরি। তোমাকে কষ্ট দিয়ে যে আমি বেশি কষ্ট পেয়েছি। তুমি কষ্ট পাবে কেন? তোমার তো নতুন গার্লফ্রেন্ড আছে। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ওগুলো সব নাটক ছিল। নাটক মানে? তাহলে সব শোনো। ইসরাতকে আজকে সব ঘটনা খুলে বললাম। তাহলে এইটা ছিল কাহিনী? হুম। তবে রে। এই বলে ইসরাত আমার বুকে কিল ঘুষি মারতে লাগলো। হে, কি করছো? আমার লাগছে তো। লাগুক, আজকে তোমাকে আমি মেরেই ফেলবো। পারবে আমাকে ছাড়া থাকতে? এই কথা শোনার পর ইসরাত মারা বন্ধ করে দেয় আর আবার আমাকে জড়িয়ে ধরে। না, কখনোই পারবো না তোমাকে ছেড়ে থাকতে। তাহলে আজ আত্মহত্যা করতে গিয়েছিল কেন? যদি তোমার কিছু হতো তাহলে আমি যে সারা জীবন নিজের কাছে অপরাধী হয়ে যেতাম। সরি, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না। প্রমিস দাও। প্রমিস। আজ সারাদিন কিছু খেয়েছো? খেয়েছি। না, আজকে তুমি কিছুই খাও নাই, তোমার মুখই বলে দিচ্ছে। না, খেয়েছি সত্যি। একদম মিথ্যে বলবে না। কেন খাও নাই? এখন বাসে গিয়ে খাবো। ওকে, তাহলে তুমি বাসায় যাও আর খেয়ে আমাকে কল দিবে, তারপর আমি খাবো। আমি কখন খাই তার ঠিক নেই, বরং তুমি খেয়ে নিও। না, আগে তুমি, তারপর আমি। এখন বাসায় যাও। ওকে, নিজের যত্ন নিও। হুম। বাইরে চলে আসলাম, দেখি স্যার আর তানভীর দাঁড়িয়ে আছে। কথা শেষ হয়েছে? আচ্ছা স্যার, তাহলে আমি বাসায় যাই। সেটাই যাও। দরকার হলে একটু কষ্ট করে জানাবেন, আমি আসার চেষ্টা করব। ওকে। আমি আর তানভীর চলে আসলাম হাসপাতালের বাইরে। কিরে ইসরাত কি বলেছে? পাগলামি করছে, আর কি করবে। এরকম একটা মেয়ে পাওয়া খুব কঠিন যে এত খেয়াল রাখবে তোর। আচ্ছা আমি গেলাম তাহলে। ওকে, আমি চলে আসলাম বাসায়। আপনি কোথায় গিয়েছিলেন? একজন অসুস্থ ছিল, তাই দেখতে গিয়েছিলাম। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার বেড়ে দিচ্ছি। ওকে। রুমে এসে মোবাইলটা চার্জ দিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে ইসরাতকে কল দিলাম। কল দিতে দেরি, কিন্তু রিসিভ করতে দেরি হয়নি। হয়তো আমার অপেক্ষায় ছিল।
এই আমি খেয়েছি, তুমি এবার খেয়ে নাও। সত্যি খেয়েছো তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ খেয়েছি। ওকে, তাহলে আমিও খাবো। খাবার পর আবার কল দিব। ওকে বাই। বাই, লাভ ইউ। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। দুপুরে ঘুমানো আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। ঘুম থেকে উঠলাম বিকালে, মোবাইলটার দিকে তাকিয়ে দেখি ইসরাত অনেকগুলো কল দিয়েছে। আমি আবার কল দিলাম ইসরাতকে। এতগুলো কল দিয়েছো কেন? তোমাকে না বলেছি খাবার পর কল দিব। উফস, মনে ছিল না, আসলে ক্লান্ত থাকার কারণে ঘুমিয়ে পড়েছি। তোমাকে এখন কাছে বেরিয়ে খুশি মেরে নাকটা ফাটিয়ে দিতাম। নাক ফাটিয়ে দিলে তো আমাকে দেখতে খারাপ লাগবে, তখন কি তুমি প্রেম করবে? আচ্ছা, করব। আমি কি এখন আসবো হাসপাতালে? না থাক, তোমার কষ্ট করে আসতে হবে না, কাল আমাকে রিলিজ করে দিবে। ওকে, তোমার পরিবার আছে তোমার পাশে? শুধু বাবা আছে পাশে। আচ্ছা, স্যার কিভাবে জানে আমাদের ব্যাপারে? আমি বাবাকে সব জানিয়েছি। পাগল নাকি তুমি? আমাদের ব্যাপারে কেন বলেছো? বলেছি ভালো হয়েছে, তোমাকে কাছে পেতে আর কষ্ট হবে না। বাহ, তোমার তো অনেক বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে থাকো কিভাবে? আচ্ছা, তোমার সাথে পরে কথা বলছি, বাবা এসেছে। ওকে বাই। ইসরাতের সাথে কথা বলার পর ছাদে গিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম। সন্ধ্যা রুমে এসে সানা তৈরি করা কিছু খাবার খেলাম, একটা বই নিয়ে বসলাম। হঠাৎ মামা কল দিল। হ্যাঁ মামা বলুন। কি রে, কি খবর? এই তো ভালো, তোমাদের খবর কি? এই তো আছি কোনো রকম। থাকতে কোনো সমস্যা হচ্ছে? না একদম না। আপনারা বাসায় আসবেন কবে? আমার আসলে কয়েকদিন পর। তুই সাবধানে থাকিস, আর যা যা খেতে মন চাইবে শাহানাকে বলিস। ওকে বলবো। তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে দিয়ে কতক্ষণ পড়লাম, তারপর রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে তানবীরের সাথে কলেজে চলে আসলাম। ইসরাতের সাথে কথা হয়েছে আর? কাল বিকেল হয়েছে, আর হয় নাই। তা ওকে রিলিজ দেবে কবে? আজকে দেবে। ও, এই জন্যই তো বলি আজকে প্রিন্সিপাল আসে নাই কেন। আমি যেতে চেয়েছিলাম, বাট ইসরাত না করে দিল। যেদিন ইসরাত ক্লাসে আসবে তুই সেদিন সবার সামনে ইসরাতকে প্রপোজ করবি। কি পাগল হয়েছিস নাকি? মেয়েটা নিজের ভালোবাসার জন্য প্রাণটাও দিতে রাজি, আর তুই কিনা প্রপোজটাও করতে পারবি না? না না, আমি পারবো না। না, তোকে পারতে হবে। কিন্তু দোস্ত। আর কোনো কিন্তু নাই, তুই প্রপোজ করবি, এটাই শেষ কথা। ওকে করব। মনে থাকে যেন। চল এখন ক্লাসে যাই। চল। ক্লাসগুলো করলাম, কিন্তু আজকে কেন জানি ক্লাস করতে মন চাইছে না। বারবার ইসরাতকে মিস করতে লাগলাম। তবুও সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে ইসরাতকে কল দিলাম। কে মিস্টার ইমন, এই প্রথম আপনি আমাকে কল দিলেন? খুব মিস করছি তোমায়, তাই কল দিলাম। তা আজকে এত মিস করার কারণ? সেটা জানি না, কিছু ভালো লাগছিল না, তাই কল দিলাম। তা আমার সাথে কথা বললে বুঝি ভালো লাগবে? অনেক। আচ্ছা, তুমি কি বাসায় নাকি হাসপাতালে? এই তো কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে আসলাম। ওকে, তাহলে তুমি রেস্ট নাও, আমি নয় পরে কল দেব। কেন, তোমার না মন খারাপ? তাহলে কল কাটবা কেন? তোমার কণ্ঠ শুনে মনটা ভালো হয়ে গেছে। তাই বুঝি? আচ্ছা বাই। ওকে বাই, লাভ ইউ। ইসরাতের কথা বলে কিছুক্ষণ রেস্ট নিলাম। বাইরে যাব, তখনই শাহানা বলে উঠল। কোথায় যাচ্ছেন আপনি? একটু বাইরে যাচ্ছি, মায়ের কবর জিয়ারত করতে। ও আচ্ছা, সাবধানে যায়েন। আমি চলে গেলাম মায়ের কবরের পাশে। গিয়ে কতক্ষণ কবর জিয়ারত করলাম। জিয়ারতের শেষে একটা বুথে গেলাম। মামার দেওয়ার কার্ড দিয়ে বেশ কিছু টাকা তুললাম। সেই টাকা দিয়ে চাচার পরিবারের জন্য কাপড় চোপড় আর কিছু খাবার নিয়ে যাচ্ছি। চাচার ঘরে ঢুকতেই, আরে বাবা, কি খবর তোর? এই তো চাচা ভালো, আপনাদের কি খবর? এই তো ভালো। তোর মামারা কি এসে গেছে? না, আর কয়েকদিন পর আসবে। ও, এ নিন চাচা, এগুলো আপনাদের জন্য এনেছি। এগুলো চাচার জন্য আনা পাঞ্জাবি আর লুঙ্গি তার হাতে দিলাম। তুই আবার এইগুলা আনতে গেলি কেন? চুপ থাকেন, যা এনেছি দেখেন পছন্দ হয় কিনা। চাচা পাঞ্জাবি আর লুঙ্গিটা নেড়েচেড়ে দেখে বলল, বাহ, খুব সুন্দর তো, আমার পছন্দ হয়েছে। অপু এই নে, এগুলো চাচির জন্য এনেছি, আর এইখানে তোর জন্যও এনেছি। আচ্ছা, আমি মাকে দিচ্ছি। দেখ তোর জামা পছন্দ হয় কিনা। অপু জামা দেখে বলল, বাহ, খুব সুন্দর হয়েছে। তোর পছন্দ হয়েছে? খুব হয়েছে। এই নে, এখানে খাবার আছে, খেয়ে নিস। তুই এত টাকা খরচ করতে গেলি কেন? আপনি বেশি কথা বলেন। আমি এগুলো আমার মা বাবা আর ভাইয়ের জন্য এনেছি।
চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল খুশিতে। তিনি হয়তো আমার মুখ থেকে এমন কথা আশা করেনি। আরে কাঁদছেন কেন? তুই আমাদের রক্তের কেউ না, তবুও তুই আমাদের জন্য যা করেছিস তার ঋণ আমি কিভাবে শোধ করব? কী সব পাগলের মতো বলছেন? আমি তো আপনার ছেলে, আর ছেলের কাছে কি বাবা মা কোনো দিন ঋণই থাকে? খেয়েছিস কিছু? আমি খেয়ে এসেছি। ও, চাচার পরিবারের সাথে এইভাবে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। বাসে আস্তে আস্তে রাত হয়ে গেছে, তাই একটু পড়তে বসলাম। পড়তে পড়তে গভীর রাত হয়ে গেছে। পড়ার ফাঁকে গিয়ে খাবারটাও খেয়ে আসলাম। হঠাৎ ইস্তাতের কল আসলো, সাথে সাথে রিসিভ করলাম। তোমার অভ্যাস হয়ে গেছে তাই না? কিসের অভ্যেস? এই যে আমাকে এত রাতে কল দিয়ে প্রেমালাপ করতে। হয়েছে, তোমার সাথে কথা না বললে আমার রাতটা ভালো যায় না। তাই বুঝি? এই কাল আমি কলেজে আসবো। পাগল নাকি? তোমার অবস্থা খারাপ, আবার তুমি কলেজে আসবে কেন? মোটামুটি সুস্থ হয়েছি, তাই আসবো। না না, এত তাড়াতাড়ি আসার দরকার নেই, আরও কয়েকদিন রেস্ট থাকো। না, আমি কাল আসবই, আর আমার খেয়াল রাখবে তুমি। ওকে, রাখবো। দেখবো কেমন খেয়াল রাখতে পারো। রাতে খেয়েছো? খেয়েছি। তুমি খেয়েছো? খেয়েছি। এই আমার না খুব ঘুম পাচ্ছে। ওকে, তুমি ঘুমাও, কাল কলেজে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট। গুড নাইট। কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢোকার আগেই তানভীরের ডাক দিল। কে রে, এখানে ডাকলি কেন? চল ভিতরে যাই। ইসরাত এসেছে আজকে কলেজে। তো কি হয়েছে? তুই কি ভুলে গেলি নাকি যে ইসরাত আসলে তোকে ইসরাতকে প্রপোজ করতে হবে? দোস্ত, আজকে মাফ করে দে, আমি পারবো না। না, তোকে পারতেই হবে। দাঁড়া এখানে। আমাকে দাঁড় করিয়ে দিয়ে তানভীর একটা ফুলের দোকান থেকে অনেকগুলো ফুল কিনে আনলো। এ নে, ফুলগুলো রাখ। এগুলো দিয়ে তুই আজকে প্রপোজ করবি। তুই যে আজকে কি শুরু করলি? তুই ওর কাছে গিয়ে কোনো কথা বলবি না, সোজাসুজি গিয়ে প্রপোজ করবি, তারপর কথা বলবি। ওকে। আমি আর তানভীর ফুলগুলো হাতে নিয়ে কলেজে প্রবেশ করলাম। ইশরাত আর তার ফ্রেন্ডরা বসে আছে এক কোণে। আমি আর তানভীর এগোতে লাগলাম তাদের দিকে। যত ইশরাতের কাছে যাচ্ছি তত মনে হচ্ছে বুকের মধ্যে কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ইশরাতের কাছে গিয়েই ওর সামনে হাঁটু কেড়ে বসলাম আর ফুলগুলো ওর দিকে বাড়ি দিয়ে বলতে লাগলাম, হবে কি আমার ছোট্ট বাবুনির আম্মু, তোমার শাড়ির কুচিটা ধরার দায়িত্বটা কি আমাকে দেবে? দুজনে এক আকাশের নিচে বসে চাঁদ দেখার সুযোগ করে দেবে? সারা জীবন ভালোবাসতে দেবে? এইগুলো বলে ইশরাতের দিকে তাকালাম। ও এতটাই খুশি হয়েছে যে সাথে সাথে ওর চোখ দিয়ে পানি পড়ে গেল। ইশরাত আমার হাত থেকে ফুলগুলো নিল। সবাই আমাদের হাততালি দিয়ে অভ্যর্থনা জানালো। ইশরাত হঠাৎ এমন কাজ করে বসলো যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ইশরাত সবার সামনে আমাকে জড়িয়ে ধরল। হে, কি করছো? সবাই দেখছে তো। দেখুক, তাতে আমার কি? তোমাকে কাছে পেয়েছি, আর ছাড়বো না। তাই বলে কি সবার সামনে দেখাতে হবে নাকি? কিরে, হয়েছে তোদের ভালোবাসা? তানভীরের কথা শুনে ইশরাত আমাকে ছেড়ে দেয় আর লজ্জায় দাঁড়িয়ে আছে। যা, তোরা আলাদা গিয়ে কথা বল। আমি আর ইশরাত সবার থেকে কিছুটা দূরে এসে কথা বলতে লাগলাম। আজ হঠাৎ প্রপোজ করলে কেন? কেন, তোমার পছন্দ হয়নি? ধুর গাধা, আজকে আমার জীবনের সবচেয়ে খুশির দিন, কারণ আজকের পর থেকেই তুমি আমার। আমাকে কখনো হারাতে দেবে না তো? না, কখনো তোমাকে হারাতে দিব না। শরীর ঠিক আছে? ক্লাস করতে পারবে তো? শরীর একদম ঠিক আছে, চলো ক্লাসে যাই। চলো। আজ থেকে প্রতিদিন আমরা একসাথে বসবো। ওকে, বসবো। সবাই চলে আসলাম ক্লাসে। স্যার এসে ক্লাস করাতে লাগলো। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন আমার পায়ের মধ্যে খোঁচা দিচ্ছে। তাকে দেখি কাজটা ইশরাতের। হেই, কি করছো? ক্লাসে স্যার আছে। আমার ভালো লাগছে না, তাই তোমাকে জ্বালাচ্ছি। স্যার দেখলে সমস্যা আছে। দেখলে আমার কি? আমি এখন তোমার কাঁধে ঘুমাবো। এই বলে ইসরাত আমার কাঁধে ঘুমিয়ে পড়লো। কি হলো, সরালে কেন? আমাকে দ্রুত সরিয়ে দিই। এটা ক্লাস, স্যার দেখলে সমস্যা আছে, বুঝতে পারছো না কেন? ওকে, তাহলে পরে মাথা রাখবো। ওকে। দুজনে ক্লাস করলাম মন দিয়ে। ছুটির পর সবাই সবার বাসায় চলে যায়। আমিও আমার বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকালে উঠলাম। ওটা একটা উপন্যাসের বই নিয়ে পড়তে লাগলাম। হঠাৎই ইশরাতের কল। বলো। এই তুমি এত কিপটে কেন? বলো। আমি আবার কি করলাম? তুমি আমাকে কোনোদিনও নিজে থেকে কল দিয়েছো? কোনোদিন? ও, তার জন্য কিপটে বলছো? আমি জানি যে তুমি কল দেবে, তাই আমি দিই না। যদি আমি কল না দিই তাহলে তুমি দিবা?
আমি দেব। থাক, আর বলতে হবে না। এখন কি করছো? এই তো একটা উপন্যাসের বই পড়ছি। তুমি কি করছো? তোমার কথা ভাবছি। তা কি ভাবছো? অনেক কিছুই ভাবছি, কিন্তু তা এখন বলা যাবে না। ওকে, বলো না। চলো না আমরা একদিন ঘুরতে যাই। কয়েকদিন আগে তো ঘুরে আসলাম, আবার যাব। যাব। তোমার সাথে ঘুরতে খুব ভালো লাগে। ভালো লাগলে তো আর হবে না, পড়াশোনাটাও তো করতে হবে। এই পরে কথা বলি, মা আসছে রুমে। আচ্ছা, যা বাবা, কলটা কেটে দিল। ভালোই তো কথা চলছিল। শাশুড়ি আমার আসার সময় পেল না। একটু পর মামা কল দিল। হ্যাঁ মামা, বলেন। আমরা তো আজকে শহরে ফিরছি। আপনারা তো বলেছিলেন আরও কয়েকদিন পর আসবেন। কিন্তু আমার কাজ পড়ে গেছে, তাই দ্রুত সবাই চলে এসেছি। ওকে, আপনারা এখন কোথায়? এই তো আর মাত্র 1 ঘন্টার মধ্যে বাসায় করবো। ওকে, সাবধানে আসেন। আচ্ছা। কল কেটে দিয়ে আমি আমার রুমে গিয়ে ব্যাগগুলো গোছাতে লাগলাম। 1 ঘন্টা পর মামা আর তার পরিবার চলে আসলো। ওদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম, তখনই মামা বলে উঠল, কি রে, কই যাচ্ছিস ব্যাগ নিয়ে? আমি আমার ঠিকানা বস্তিতে ফিরে যাচ্ছি। আমার তো এসছি, তুই কাল আর যাস। সরি মামা, তুমি মামি আর নানিকে বলে দিও আমি চলে যাচ্ছি। মামার কিছু বলল না। আমি বুথ থেকে টাকা কিছু তুলে চলে আসলাম বস্তিতে। বস্তিতে এসে আমি আমার ঘরে ঢুকে ব্যাগ রেখে ঘরটা পরিষ্কার করতে লাগলাম। এমন সময় আমার ঘরের দরজায় কে জানি টোকা দিতে লাগলো। দরজা খুলে দেখি চাচা বাইরে দাঁড়িয়ে আছে। চাচা আমাকে দেখেই, কি রে, তুই এসেছিস? একটু আগে এসেছি, কিছু বলবেন নাকি? না, ঘরের সামনে দিয়ে যেতে ভিতর থেকে আওয়াজ আসছিল, তাই দেখছি যে ভিতরে কে। আচ্ছা চাচা, আমি কাজ করছি, কাজ শেষ হলে আজ আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা। এই বলে চাচা চলে গেল। আমি ঘর পরিষ্কার করে বাইরে থেকে কিছু খাবার নিয়ে চাচার ঘরে পেলাম। কি রে, তোর কাজ শেষ? শেষ। ওইখান থেকে চলে আসছিস নাকি আবার যাবি? চলে আসছি, মামার পরিবার চলে আসছে গ্রাম থেকে। ও আচ্ছা, বস, একসাথে খাবার খাই। এই নেন, আমি বাইরে থেকে খাবার কিনে এনেছি, আপনাদের সাথে বসে খাবো তাই কিনে আনলাম। তারপর চাচার সাথে বসে কিনে আনা খাবারগুলো জমিয়ে খেতে লাগলাম। খাওয়ার পর আমি আমার ঘরে চলে আসলাম, পড়তে লাগলাম। পড়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল কয়েকটা দিন। আমার আর ইসরাতের প্রেম আগের চেয়ে অনেক মজবুত হয়েছে। একজন যেন আরেকজনের পরিপূরক। একদিন কথা না বল থাকতেই পারি না আমরা। এইভাবে আমাদের পরীক্ষাটাও শেষ হয়ে যায়। প্রতিদিনকার মতো আজকেও তানভীরের সাথে আড্ডা দিতে ভুল হলো না। কিছুক্ষণ পর ইসরাত এসে আমাদের সাথে চোখ দেয়। ইমন, তোমার সাথে আমার কথা আছে। বলো। একটু দূরে আসবে? ওকে। ইসরাত আর আমি তানভীরের কাছ থেকে একটু দূরে চলে আসলাম। কি হয়েছে এবার বলো। আমার আর সহ্য হচ্ছে না। এইবার আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমি তো তোমারই আছি, আর কিভাবে পেতে চাও? আমি তোমাকে বিয়ে করতে চাই, আর আমরা খুব শীঘ্রই বিয়ে করব। পাগল হয়ে গেলে নাকি? আমি তো এখনো বিয়ের প্রস্তুতি নিইনি। নাও নাই, ভালো কথা, এখন থেকে নাও। পড়াশোনাটা শেষ করি আগে, তারপর না হয় এইসব নিয়ে ভাববো। আমরা বিয়ের পরও তো পড়তে পারবো, তাই এত কথা বলে লাভ নেই। আজ সত্যি তুমি পাগল হয়ে গেছো। তোমাকে কাছে পাবার জন্যই পাগল হয়ে আছি। ধুর, বাদ দাও এসব কথা। আমি অলরেডি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা জানিয়ে দিয়েছি। বাবা রাজি আছেন। এখন তোমার মতামত। কি? তুমি স্যারকে এইসব কেন বলেছো? বলেছি, বেশ করেছি। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা এখন বলা যাবে না, পরে বলবো। এই বলে ইসরাত চলে গেল আমার সামনে থেকে। ইসরাতে বলা সব কথা মাথার উপর দিয়ে যেন গেল। ও কি বললো কিছুই বুঝতে পারছি না। আউচ! কি রে, কই হারিয়ে গেলি? এই শালা, তুই আমার সিমটি কাটলি কেন? তোকে সে কখন থেকে ডাকছি, তুই শুনেও চুপচাপ দাঁড়িয়ে আছিস। তাই বলে কি এত জোরে সিমটি দিবি? ওকে বাবা, সরি। এখন বল, ইসরাত কি বলেছে? ইসরাতের কথা ভাবছি রে। সে যে কি বলে গেল সেটা ভাবতেই শরীরটা কাঁটাতে উঠছে। তা তো বুঝলাম, বাট কি বলে গেছে সেটা তো বললি না। ইসরাত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তুই বল আমি এখন কি করব? সত্যি? সাবাস। ইসরাত একটা কাজের কথা বলেছে, তোর বিয়েতে অনেক মজা করব। শালা আমি আছি টেনশনে আর তুই আছিস মজা নিয়ে। ঠিকই তো, এবার তোকে বিয়ে করতেই হবে। ইসরাতের সাথে আমি একমত। শালা তুইও তো দেখছি ইসরাতের মতো পাগল হয়ে গেছিস। পাগল হয়েছে কিনা জানি না, তবে আমি জানি এবার তোকে বিয়ে করতেই হবে। ওকে, দেখা যাবে, এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন চল ক্লাসে চল। আমি আর তানভীর গিয়ে ক্লাস করতে লাগলাম।
আমি মাঝে মাঝে ইশরাতের দিকে আর চোখে তাকাচ্ছি। সে যে আমার দিকে আজ মোটেও তাকাচ্ছে না। সে আছে তার বান্ধবীদের নিয়ে। ইশরাতকে আজ খুব হাসি খুশি দেখাচ্ছে। ক্লাস সবগুলো করে বসতিতে আসার সময় ইশরাত দূর থেকে বলে দিচ্ছে। সারপ্রাইজের জন্য অপেক্ষায় থেকো। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ও চলে যায়। আমি 7-5 না ভেবে চলে আসলাম। বসতিতে এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটা হোটেলে গেলাম। সেখান থেকে কিছু খাবার খেয়ে আবার বস্তিতে ফিরে আসলাম। আজকে সারাদিনও চাচার সাথে দেখা হয়নি, হয়তো তিনি এখন রিক্সা চালাচ্ছে। আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম। ঘুম থেকে বিকেলে উঠে বস্তির অলিগলি দিয়ে কতক্ষণ হাঁটলাম। সন্ধ্যায় বাসায় ফিরলাম। ঘরে এসে সাথে সাথে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর কেউ জানি আমার দরজায় টোকা দিল। আমি বই বন্ধ করে দরজা খুলে অবাক হয়ে যাই। হে কি, ওনারা আমার ঘরের সামনে কি করছে? আমার সামনে ইশরাত, স্যার আর মামা দাঁড়িয়ে আছে। আরে স্যার, আপনি? বাইরে দাঁড়া করিয়ে রাখবে নাকি ভেতরে আসতে দিবি? ও সরি, আসুন, আপনারা আসুন। ওনারা ভিতরে এসে বসলো। ইশরাত ঘরে ঢোকার সময় আমাকে একটা চোখ টিপ দিয়ে ঢুকলো। স্যার আমার রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বস্তির মধ্যে এমন একটা রাজকীয় রুম দেখা খুব দুষ্কর ব্যাপার। তো স্যার, আমার মতো গরিবের ঘরে আপনারা 3 জন আসলেন। আমি কিভাবে যে আপনাদের আপ্যায়ন করবো তা ভেবে পাচ্ছি না। কে বলছে তুই গরিব? তুই ইচ্ছে হয়ে গরিব সেজেছিস। হয়েছে, বাদ দাও, এখন কাজের কথা বলা যাক। কাজের কথা, তাও আবার আমার সাথে? কেন বলতে পারি না? না, কেন পারবেন না? আপনারা বলুন। আমি জানি তুমি ইশরাতকে ভালোবাসো আর ইশরাত তোমাকে ভালোবাসে। ইশরাতের দিকে তাকিয়ে দেখি ও এক কোণে দাঁড়িয়ে আছে আর মিটিমিটি করে হাসছে। তোমার মামা তো আমার ফ্রেন্ড হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইশরাতের সাথে তোমার বিয়েটা খুব শীঘ্রই দিতে। কিন্তু স্যার, আমি বিয়ের জন্য নিজেকে এখনো গুছিয়ে নিইনি। সমস্যা কি? এখান থেকে গুছিয়ে নে, তাহলে হবে। দাঁড়ান, হুম। আমি একটু আসছি। তাই ভালো। এই বলে আমি আপনার কি আমার কোনো চাচার মত আছে ঘরের নাকি? দিকে চাচাকে ডেকে আনলাম। চাচাকে সবার সামনে উপস্থিত করলাম। কে উনি? আমাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়, তখন এই ব্যক্তি আমাকে বাবা মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছিলেন। ও, আমি চাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার মতামত গ্রহণ করতে। শিওর। আমি চাচাকে সব খুলে বললাম। তুই বিয়ে করবি, এইটা তো খুব ভালো কথা। অন্তত আমার জীবন থাকতে তোর বিয়ে তো দেখতে পারবো। চাচা, তুমিও? আমি চাইছি এখন বিয়ে না করতে। কেন? পড়াশোনাটা শেষ করি, তারপর না হয় ভাবা যাবে। না, ওনারা যা বলছে তাই হবে। কিন্তু চাচা। আর কোনো কিন্তু নেই, তুই বিয়ে করবি, এটাই শেষ কথা। আর যদি না করস তাহলে তোর সাথে আমার সম্পর্ক শেষ। চাচার কথা শুনে খুবই অবাক হয়ে যাই। চাচা আমাকে এত বড় কথা বলতে পারলো। ওকে, আপনারা যা সিদ্ধান্ত করবেন তাই হবে। এই কথা বলার পর সবার মুখে হাসি ফুটে উঠল। তাহলে আমরা সামনের শুক্রবারে ওদের বিয়ের দিন ঠিক করতে পারি। তাই ভালো। আপনার কি কোনো মত আছে নাকি? না, আমার কোনো মত নেই, আপনারা যা ঠিক করবেন তাই হবে। এইভাবে তাদের সবার কথা চলতে লাগলো। আমার আর ইশরাতের বিয়ের দিনও ঠিক হয়ে গেল। বিয়ে হবে আমার নিজের বাসায়। বিয়ের পর থেকে ইশরাতকে নিয়ে আমি সেই বাড়িতেই থাকবো। সবাই কথাবার্তা বলে চলে গেল। ওদের কথা ভাবতে ভাবতে আজ আর পড়াটা ঠিক মতো হলো না। তাই চাচার সাথে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তবে চাচাকে খুব খুশি খুশি লাগছে আমার বিয়ের কথা শোনার পর থেকে। ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গিয়ে তানভীরের কাছে যেতেই। তাহলে মামা, বিয়ে তুমি করছো, তাই না? কি আর করার, সামনে শুক্রবার বিয়ে ঠিক হয়েছে। সাবাস, তোর বিয়েতে সেই লেভেলের মজা করব। ওকে, করিস, তোর দায়িত্ব থাকবে বেশি। সেটা তো থাকবেই, বন্ধু বলে কথা। ওই দেখ, ইশরাত তোকে ডাকছে, যা ওর কাছে যা। দূরে তাকিয়ে দেখি ইশরাত আর তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর আমাকে ডাকছে। আমি কাছে যেতেই। বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে। এমন সারপ্রাইজ জীবনেও কল্পনা করিনি। ভাইয়া, আপনার বিয়েতে কিন্তু আমরা সবাই যাব আর খুব মজা করব। আরে যাইস তোরা। যাক ইসরাত, শেষ পর্যন্ত তোর স্বপ্ন পূর্ণ হলো। তা তো হতেই হবে। ইমন, তোমার সাথে এখন থেকে বেশি কথা বলবো না, বলবো সব ওয়েডিং নাইটে। দেখেছিস ইসরাত কি বলে? আগে থেকেই দেখছি সব পরিকল্পনা করা আছে। এই তোরা চুপ থাক। বাসর রাতে এত আদর নিতে পারবি? এই বলে ইশরাতের ফ্রেন্ডগুলো হাসাহাসি শুরু করে দিল। আর কিছু বলবে নাকি আমি যাব? ভাইয়া আবার লজ্জা পেল নাকি? আচ্ছা তুমি যাও, পরে আবার কথা হবে। আমি চলে আসলাম তানভীরের কাছে। কিরে, ওরা বুঝি তোকে নিয়ে মজা করেছে? তুই কি করে বুঝলি? তোর মুখ আর ওদের হাসাহাসি দেখে বুঝেছি। আরে আর বলিস না, বিয়ে নিয়ে পাগল করে দিল। থাক, আর পাগল হইস না,
এখন ক্লাসে চল। হুম, চল। ক্লাসগুলো সব করলাম। ইশরাত আজকে আমার সাথে সাথে কথা বললো না। সে তার বান্ধবীদের নিয়ে খুব খুশি এবং মজা করছে। কলেজ ছুটির পর বস্তিতে চলে আসলাম। রাতে হঠাৎ মামা কল আসলো। আরে মামা, আপনি হঠাৎ এইখানে? আর 3 দিন পর তোর বিয়ে, তাই আমরা চাই তুই আজকে ওই বাসায় যা। না মামা, কাল যাব, আজকে না। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে আমি চাচার ঘরে ঢুকলাম। চাচা চলেন আমার সাথে, আপনারা যাবেন। কই যাব আমরা? মামা আমাকে নিতে এসেছে। 3 দিন পর তো আমার বিয়ে, তাই এই বস্তিতে বিদায় করে চলে যাব। এই কথা বলার পর চাচা চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তুই চলে গেলে আমাদের কি হবে? কে আমাদের দেখবে? চাচার কান্না দেখে আমারও খুব খারাপ লাগছে। নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। আমি কি একেবারে চলে যাচ্ছি? মাঝে মাঝে আবার আসবো। আমাদেরকে তো ভুলেই যাবি। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না, আমি আপনাদের নিতে এসেছি আমার বিয়েতে। এখন কিভাবে যাব? আমরা না হয় কাল যাব সবাই। না, আমার সাথেই যাবেন। পাগলের মতো কথা বলিস না। আমরা গুছিয়ে নিতে অনেক সময় লাগবে। তাই তুই আগে চলে যা, আমরা কাল আসবো। আচ্ছা। চাচা রুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে শুধু বইগুলো নিলাম। আপাতত কিছু নেওয়া লাগবে না, আমি কাল একজনকে পাঠিয়ে দিব, সে সব নিয়ে আসবি। আচ্ছা। তারপর হাতে অল্প কয়েকটা বই নিয়ে বস্তির ঘর থেকে চিরতরের জন্য বেরিয়ে গেলাম। সারা বস্তি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বস্তিটা ছেড়ে আসতে খুব খারাপ লাগছে। বিশেষ করে চাচার পরিবারের জন্য বেশি খারাপ লাগছে। বারবার চাচার কথা মনে পড়তে লাগলো। চাচার কথা মনে পড়তেই চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোতে লাগলো। কিছুক্ষণ পর বস্তির গণ্ডি পেরিয়ে চলে আসলাম আবার আমার বাড়িতে ঢুকতেই সবাই আমার কাছে ছুটে আসলো। হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। নানি আমাকে দেখে খুব খুশি হয়েছেন। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে আসলাম। রাতে সবার সাথে বসে খাবার খেতে লাগলাম। রাতে খাবার খেতে বসলাম সবাই একসাথে। এতদিন পর বাড়ির প্রদীপটা জ্বলে উঠেছে। ঠিক বলছেন। ইমন আবার আমাদের মাঝে ফিরে এসছে। তুই আর কোনো দিন আমাদের ছেড়ে যাবি না। আচ্ছা। কি রে, তোরা সবাই আমার দাদু ভাইয়ের বিয়ে ঠিক করেছিস, কিন্তু আমাকে তো মেয়ের ছবি দেখালি না। ওহ মা, পুরো ভুলে গেছি। আচ্ছা খাবার শেষ করেন, তারপর দেখব। সবাই খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে চলে আসলাম। এসে ইসরাতের কথা খুব মনে পড়তে লাগলো। কেন জানি না, ওকে খুব মিস করতে লাগলাম। পাগলিটার সাথে কথা না বলে যেন দিনটাই খারাপ যায়। তাই আর না ভেবে পাগলিটাকে কল দিলাম। কি হলো, কল দিলে যে? তুমি কি ব্যস্ত নাকি? না, আমি তোমার জন্য পুরো ফ্রি। কিন্তু তোমাকে না বললাম যে সব কথা ওয়েডিং নাইটেই বলবো, তার আগে বলা যাবে না। সেটা তো তোমার কথা। তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। হঠাৎ এত ভালোবাসা আসলো কোথা থেকে? জানি না, তোমাকে খুব মিস করতে লাগলাম, তাই কল দিয়েছি। আমি কদিন কথা বলবো না, সব কথা জমিয়ে রাখছি, পরে বলবো। ধুর, এইটা কোনো কথা? বাই, গুড নাইট, লাভ ইউ। হ্যালো। হ্যাঁ। কি মেরে বাবা, কথা নাকি জমিয়ে রাখবে। পাগলি একটা। ব্যাগ থেকে বই বের করে কতক্ষণ পড়লাম, তারপর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। এমন সময় মামা আসলো আমার রুমে। কিরে, কোথায় যাচ্ছিস? কলেজে যাব, আর কই যাব? সে কি, তোর 2 দিন পর বিয়ে আর তুই এখন কলেজ যাবি? বিয়ে হলে বুঝি কলেজে যাওয়া যায় না? না সেটা না, আমি চাই তুই আজকে বাসায় থাক। না মামা, আমার কিছু ফ্রেন্ড আছে, তাদের ইনভাইট করতে হবে। ও আচ্ছা, তাহলে সাবধানে যাস। ওকে। রেডি হয়ে কলেজে চলে আসলাম। এসেই তানবীরের সাথে দেখা। এই নে আমার বিয়ের কার্ড। আরে তুই কার্ড দিলেও যাব আর না দিলেও যাব। কাল চলে আসিস আমাদের বাসায়। ওকে। কাল তো মনে হয় গায়ে হলুদ। হুম। দেখেছিস ইসরাত কত খুশি এ বিয়ে নিয়ে? তুই আবার ইসরাতকে কই দেখলি? শালা এই বয়সে কানা হয়ে গেছিস? ওই দেখ, সে তার বান্ধবীদের সাথে কিভাবে কথা বলেছে। ধুর, কিছুই ভালো লাগছে না। কেন? ও আমার সাথে বেশি কথা বলে না। সে নাকি কথাগুলি জমিয়ে রাখছে বাসরাতের জন্য। মজার কথা বললি। আজকে ক্লাস করতে মন চাইছে না, ভালো লাগছে না। ধুর বেটা, চল ক্লাসে যাই, তোকে ক্লাসগুলো করতেই হবে। ওকে বাবা, ওকে চল। আমি তোর বাবা হলাম কবে? শালা ওইটা কথার কথা, তোকে বাবা বললো কে? হয়েছে, থাক, এবার ক্লাসে চল। অনিচ্ছা সত্ত্বেও সবগুলো ক্লাস করে চলে আসলাম। বাসায় এসে দেখি চাচা চাচি আর আপুরা এসে গেছেন। আর চাচা কেমন
আরে চাচা, কেমন আছেন? তুই কাল আসার পর থেকে কিছুই ভালো লাগছিল না, সব কিছু যেন হারিয়ে যাচ্ছে। কিছু হারানো লাগবে না, এখন আসেন, আমার রুমে আসেন। ওদের সবাইকে নিয়ে গেলাম আমার রুমে। ওরা আমাদের বাড়ির চারপাশে দেখতে লাগলো। একটা অনুরোধ করব, রাখবেন? কি অনুরোধ? আমি চাই তোমরা আর ওই বৃষ্টিতে ফিরে না যাও। মানে হলো, আপনার আজ থেকে এইখানে থাকবেন। কাজের ব্যবস্থা আপনার আমি করে দেব। শোনো পাগল ছেলের কথা। আচ্ছা চলেন, আপনাদের রুমটা দেখিয়ে দিই। চাচাকে একটা রুম দেখিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসেই ফ্রেশ হয়ে না খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকালে উঠতেই দেখি পুরো বাড়িটাকেই সাজানো হচ্ছে। বাড়ির বাইরে আর ভিতরে সাজানো হচ্ছে। আমি বাড়ির বাইরে গেলাম, দেখি মামা দায়িত্বে আছে। আমাকে দেখেই, কী রে, সাজানো কেমন হয়েছে? ভালো। আমার ভাগ্নেদের বিয়ে, তাই ধুমধাম করেই পালন করব। আমি আর কথা না বলেই চলে আসলাম বাগানে। বাগানে চাচাকে দেখতে পাই। আরে চাচা, আপনি এখানে কেন? এমনি ঘুরতে আসছি, মনটা ভালো থাকবে। ও, আমি জানতাম যে তোর সম্পত্তি আছে, কিন্তু এত আছে সেটা তো জানতাম না। সব বলিনি আপনাকে, এইটা বলা অহংকারী। তাই বলে এত সম্পত্তির মালিক হয়েও তুই বস্তিতে ছিলি? ধুর, বাদ দেওয়া গেলো। এভাবে দিনটা কাটিয়ে দিলাম। আজকে আমার হলুদ সন্ধ্যা। সবাই একে একে আমাকে হলুদ লাগালো। তানবীরও সময় মতো চলে আসছে। বাড়িতে অনেক মেহমান আসছে। পুরো বাড়ি মেহমানে ভরপুর। হলুদের কাজ শেষ করে আমি ছাদে বসে আছি। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। তাকিয়ে দেখি তানবীর। কিরে, তুই ছাদে কি করিস? যা গিয়ে ঘুমা। এই প্রশ্নটা তো আমার করা উচিত ছিল। তুই এখানে বসে বসে কি করছিস? মায়ের কথা খুব মনে পড়ছে রে। কাল আমার বিয়ে, যদি মা থাকতো খিজে খুশি হতো। আন্টি থাকলে হয়তো ওনার চেয়ে বেশি খুশি কেউ হতো না। মায়ের কথা ভাবতেই চোখ দুটো ভেসে উঠল। এই পাগল, কাঁদছিস কেন? আজকের দিনে বুঝি কেউ কান্না করে? মায়ের কথা মনে পড়ে গেল। আন্টি যেখানে আছে আর ভালো আছে। উনি তোকে দেখছে আর দোয়া করছে। হয়তোবা। গাধা, রাত অনেক হয়েছে, এখন ঘুমাতে যা। ওকে, গুড নাইট। এ বলে আমি ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হচ্ছে বাড়িতে মেহমান আরও বেশি ভরে গেছে। পুরো বাড়িতে মেহমান থমথম করছে। আমি অধিকাংশদের সাথে কথা বললাম। কিছুক্ষণ পর মামা আসলো। এই নে, এগুলো পরে নে। শেরওয়ানি আর পায়জামা। আমি মামার হাত থেকে ওগুলো নিয়ে পরে নিলাম। বাড়ির সবাই একে একে ইস্টাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আমি, মামা আর আমার ফ্রেন্ডরা আমরা পরে গেলাম। সেখানে পৌঁছাতে সবাই ঘিরে ধরলো। অনেক কষ্টে ভিতরে প্রবেশ করলাম। অবশেষে বিয়েটা করলাম। ইসরাতকে নিয়ে আসার সময় পাগলিটা অনেক কান্না করেছে, যার কারণে সেন্স হারিয়ে ফেলেছে। ওকে গাড়িতে তুলে আমরা একে একে চলে আসলাম। পাগলিটা আমার বুকের উপর শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। মন চাইছে আলতো করে ছুঁয়ে দিই, কিন্তু আশেপাশে মানুষ থাকার কারণে পারলাম না। বাসে এসে সবাই ইসরাতকে ধরে আমার রুমে বাসর ঘরে বসিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর আমিও প্রবেশ করলাম। প্রবেশ করতেই আমার চোখ কপালে উঠে গেল। দেখি তানবীর আর ইসরাতের ফ্রেন্ডরা আমার বিছানায় শুয়ে আছে। আর ইসরাত এক কোণে ঘোমটা দিয়ে বসে আছে। কে তোরা এইখানে? তোকে না বলেছিলাম যে তোর বাসর রাতে তোর আগে আমি যাব? বলেছিস, এখন যা। কেন যাব? আমরা যাব না, আমরা সারা রাত আজকে এখানে থাকবো। আরে পাগল নাকি? সারা রাত মানে? যা শুনেছি তাই। বল শালা, কি লাগবে তোদের? এই তো, তুই বুঝতে পেরেছিস, এর জন্য তোকে এত ভালোবাসি। আমাদের সবার 10,000 টাকা দিতে হবে। কি 10,000 টাকা? আমার কাছে তো এত টাকা নেই এখন। তাহলে টাকা জোগাড় করে বাসর করিস, আমরা এখন এইখানে ঘুমাবো। আরে ধুর, এই নে, আমার কাছে টাকা নেই। কার্ড আছে, যত টাকা লাগে তুলে নিস। এই কথা বলার পর তানভীর আর ইসরাতের ফ্রেন্ডরা কার্ড নিয়ে চলে যাচ্ছে আর বলছে, এ যে আজকেই কিন্তু বিড়ালটা মারতে হবে। না, আমি বিড়াল না, ছাগল মারবো। যাই মারিস না কেন সফলতার সাথে মারিস, নইলে পুরুষ জাতি তোকে ধিক্কার জানাবে। শালা যাবি এখান থেকে? ওকে ওকে, যাচ্ছি। এই বলে তানভীর চলে গেল। আমি গিয়ে ইসরাতের পাশে বসলাম। আস্তে আস্তে ঘোমটাটা তুলে আমি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। হঠাৎ করে ইসরাতের রূপ এত বেড়ে গেল কেন? অজান্তেই মুখ থেকে মাশাআল্লাহ কথাটি বেরিয়ে গেল। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার বিয়ে করা বউকে দেখছি। তাই বুঝি? তা আগে দেখেন নাই? দেখেছি, বাট এই সাজে তো আর দেখিনি। তাই বুঝি? তা ওরা কত টাকা নিয়েছে? সব শোনার পরও আবার প্রশ্ন করছো? তুমি তো পুরো কার্ডই দিয়ে দিয়েছো।
না জানি কত খরচ করবে। থাক, সেটা নিয়ে আমাদের ভাবার নয়। আজ আমাদের বিবাহিত জীবনের প্রথম রাত। আমি চাই দুজনে নফল নামাজ আদায় করতে। সেটাই। তারপর আমি আর ইসরাত দুজনে নফল নামাজ পড়ে নিলাম। আমার মনে অনেক কথা জমা আছে, এতদিনের সব কথা আজ সব তোমায় বলবো। না, আজকে শুনবো না। তুমি এতদিন আমার সাথে কথা বলনি। না, তোমাকে আজ শুনতেই হবে। আমার খুব ঘুম পাচ্ছে। হঠাৎ ইসরাত আমার উপর ঝাঁপিয়ে পড়লো। এই কি করছো? নামও বলছে। আজ আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আচ্ছা, শুনবো। আমাকে অনেক ভালোবাসবে, সারা জীবন তোমার এই বুকে থাকতে চাই। না, আজকে অনেক ক্লান্ত, তাই আদর করতে পারবো না। ওকে, তাহলে এটাই থাক। আমার ঘুম পাচ্ছে। এই বলে লাইট অফ করলাম। ইসরাত যেই কিছু বলতে যাবে তখনই ওর ঠোঁট দুটো আমি দখল করে নিই। আমার স্পর্শ পেয়ে চুপ হয়ে শুয়ে রইল। এরপর দুজনকে ধরে ঘুমিয়ে পড়লাম।